আমি মূলত সংগঠনের সাথে যাত্রা শুরু করি আমার এলাকা থেকে মিরসরাই ১ নং করাট ইউনিয়ন থেকে ২০১২ সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্র ঘোষিত একটা মিছিল ছিল। মিছিল থেকে আমরা মিছিল শেষ করি। মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দেয়। থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে 2টা মামলা দেয়। 2টা মামলা দিয়ে 7 দিনেরও রিমান্ড চেয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয়। আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের 1 দিনের একটি মামলা 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। তখনই আমি ছিলাম মাত্র ক্লাস 10-এর ছাত্র। আমার বয়স ছিল মাত্র 18 বছরের। পরেও আমার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। তখন আমি মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই। এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় 2 মাস পরে। আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার 3 দিন বাকি ছিল। তখন আমি এলাকায় আসি। এলাকায় আসার পর আবারও পুলিশের নির্যাতন, ছাত্রলীগের নির্যাতন। বাড়িতে থাকতে পারছি না। বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করি। দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলিমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না। হঠাৎ করে আমি একদিন মাদ্রাসার হোস্টেলে আসি। হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরাটা ঘেরাও করে দরজা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টিক লাঠি নিয়ে এলো তো পাতাড়ি আমাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহুশ হয়ে যাবার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ালগঞ্জ থানার পুলিশ, তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ 1 নং করাট ইউনিয়নের পুলিশের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করতে থাকে। পুলিশকে বলে সে তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল, তার তো শিক্ষা হয় নাই, তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে। এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে একদিনও ক্লাস করার সুযোগ হয় না। এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে 7 দিনের রিমান্ড চায়। আলহামদুলিল্লাহ ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি, আমাকে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় 16 মাস। কারাগার থেকে বের হওয়ার পরে জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না। আমি সরাসরি ফেনীতে চলে যাই। আমার পরিবারকেও বিভিন্ন মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন এত সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকা থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না। এরপর আমি ফেনী চলে যাই। ফেনী থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই, কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে। চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং সেন্টারে কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে। এরপরে আমি বিজয় 71 হলে অ্যাটাচমেন্ট হয়, যদি আমি হলে থাকতে পারি নাই, কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্র্যাকিং করা হতো আমি কখন কোথায় থাকছি কী করছি, তা হলে থাকি নাই। এরপরে আমি একটা ম্যাচে ছিলাম, ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তী পরিচালনা করি। এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে, হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে ডিবি পুলিশ 2 জন 2 দিক থেকে সিএনজি করে এসে আমাকে থানায় নিয়ে যায়। আমাকে ওই মামলাটা, আমার 4টা মামলা চলমান ছিল ওই সময়। 4টা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে। ওই মামলা আমাকে নিয়ে যায়, যদিও ওই মামলা পরের দিন আমার জামিন হয়ে যায়। এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে। আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিড টার্ম পরীক্ষা দিন আমার মামলার চার্জ শুনানি ছিল। চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর
দিই নাই। আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে, আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন করেন এবং ওদিন আমার মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায়। ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই, হাজিরা দিতে যাই, আত্মসমর্পণ করতে যাই। ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। এরপরে আমি প্রায় 2 মাস আবার কারাগারে থাকি, যার কারণে আমার ইয়ার লস হয়ে যায়। পরবর্তীতে 2017 সালের যে 16-17 সেশন ছিল, সেই সেশন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি। আমি হলে থাকতে পারি নাই, বিভিন্ন বাসায় থেকে আমি আমার যে বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সেটা মূলত করা শুরু করি। জি, মূল গল্পটা শুনেছেন। এটা একটা শিক্ষার্থী ক্লাস 10 থেকে রিমান্ডের মুখোমুখি হওয়া, একটা শিক্ষার্থী ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে, একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হলে উঠতে না পেরে মানে আর্থিক ক্রাইসিস থাকা সত্ত্বেও ধুকে ধুকে বাইরে থেকে কোনো রকম লাইফ লিড করা, এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার কারাগারে নিয়ে ইয়ার লসে বাধ্য করা, এরপরও সংগঠনকে না ছেড়ে যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ সময়ে, সেই সংগঠনকে কেউ প্রশ্ন করছেন ছাত্রলীগের সাথে মিলিয়ে, যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি। সবচাইতে মজলুম একটা সংগঠনকে, মজলুম কিছু শিক্ষার্থীকে, মজলুম কিছু মানুষকে আরও নতুন করে জুলুম করা, একটা চিত্র সারা দেশের একটা স্যাম্পল মাত্র আপনারা দেখেছেন আর কি। আমি আরও দু একটা এক্সাম্পল দিই। উনি তো আগে থেকে প্রিভিয়াস কারাগারের এক্সপেরিয়েন্স, কারাগারের টর্চার সহ সবগুলো মিলে। এর বাইরেও আরেকটা এক্সাম্পল আমি এখন আপনাদের সামনে দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং অর্থনীতি বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যাকে হলে থাকতে না দেওয়া এবং হলে সমস্ত সুবিধা, ইউনিভার্সিটি সকল সুবিধা থেকে বঞ্চিত করে তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা। এরপরও মানে এই কেসটা আপনাদের সামনে নিয়ে আসছি আমি, একটু পরে আমাদের সে ভাই বলবেন ইনশাল্লাহ। তো আমি জাস্ট এইটুকু বলতে চাই, যারা এখনও রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিষয়ের সাথে শিবিরকে মিলিয়ে নতুন করে জুলুম করছেন, তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত। আমি এবার অনুরোধ করবো আমাদের আব্দুল্লাহ আলামিন, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপার এখন পর্যন্ত। তিনি কি করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও, ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেডলি ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও হলের সুবিধা থেকে, সামগ্রিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, সেটা আমি সংক্ষেপে আপনাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আব্দুল্লাহ, ভাই যেমনটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে ভর্তি হয়েছি। আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করার, তো সেখানেই গিয়েছি। আমার আসলে আলাউদ্দিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট গিয়েছে, আমার ক্ষেত্রে বিষয়টা ওই রকম হয়নি আলহামদুলিল্লাহ। সেজন্য আমি অনেক ভাগ্যবান যে ওই রকম গুরুতর নির্যাতনের ভিতর দিয়ে আমাকে যেতে হয়নি। তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেইনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিসের জন্য, যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তারা এখানে থেকে পড়াশোনা করতে পারবে। তো আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল যে আমি কোনো একটা হলে হয়তো থাকবো, সেখান থেকে পড়াশোনা করব। বিজয় 71 হলে আমার অ্যাটাচ ছিল। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েটে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায়। তো আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা, তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজনের সার্কেলের ভিতরে, সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। সো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড, যেখানে আবরার ফাহাদ রিলেটেডই ছিল না, তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো, সেখানে আবদুল্লাহকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না। সো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল, সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আবদুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না। তো এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয়, ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় 71 হল থেকে শুরু করা হয়। তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে। তো আমি বিজয় 71 হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় 71 হলের একটা সুনাম আছে, বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে। তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য।
কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি। তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি, কিন্তু ছাত্রলীগের এই শোডাউন মহড়া, তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা, আমি বাসায় ছিলাম, সো গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা, সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে, কিংবা রাত বিরাতে 2টার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য, এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা, এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না। আমার ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর দিকে খুব বেশি মনোযোগ ছিল। আমি প্রচুর খেলাধুলা করতাম, তারপর ডিবেট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এঙ্গেজ থাকতাম আর কি। তো আমার চিন্তা ছিল যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইনি তখনও, ঢাবিতে একবার ঘুরতে আসি, সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো। তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল, তারপর আমার সুইমিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না, আমাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে 2 ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে, আবার 2 ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে। তো এই একটা কাজেও না সুইমিং, না ডিবেটিং, না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই। আমি শুধুমাত্র ওই সকালে বের হয়ে, একদম সকালে ফজরের পর বের হতাম, এসে ক্লাস করতাম, ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো। তো এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে, তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না, তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদেরকে যেন এমন 16 বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আপনারা এর মধ্য দিয়ে শুনেছেন হচ্ছে আমাদের আব্দুল্লাহ আলামিন ভাইয়ের গল্প। সর্বশেষ আমাদের যিনি প্রচার সম্পাদক, আমাদের সকলের হুসাইন আহমেদ জুবাইর, আমাদের প্রচার সম্পাদক ভাইয়ের গল্প এরকম। ভাই ছোটবেলা থেকে সংগঠন করতেন, শিবির করতেন, এই কারণেই তাকে শিবির সন্দেহ হয়। সেটা ভাইয়ের বাড়ি ঢাকার বাইরে, ঢাকাতে না, বাসায় এখানে থাকার মতো কোনো ফ্যামিলিও নাই, কোনো পরিবেশও নাই। এরপরে বারবার চেষ্টা করেও কীভাবে হলে থাকতে পারে না, সেই গল্পটা খুবই সংক্ষেপে শুনবে ভাই। আসসালামু আলাইকুম। আমি হুসাইন আহমদ জুবায়ের, ইসলামিক স্টাডিজ বিভাগে 17-18 সেশনের শিক্ষার্থী, প্রচার ও মিডিয়া সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে দুঃসাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র, শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি স্কুল জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম, স্কুল পর্যায় থেকে।